This is the BBC. There are no... বিবিসি বাংলা। এখন রাত 10:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রেসিডেন্ট নির্বাচনে কিছু প্রার্থীকে অযোগ্য ঘোষণার সমালোচনা করায় এটি পর্যালোচনা করার ঘোষণা দিয়েছে দেশটির অভিভাবক কাউন্সিল। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের 80% মধ্যেই পাওয়া যাচ্ছে ভাইরাসের ভারতীয় ধরন। সীমান্ত অঞ্চল থেকে যেসব স্যাম্পলগুলো আসছে, নমুনাগুলো আসছে, সেগুলি প্রায় সবগুলোই ভারতীয় ভ্যারিয়েন্ট, এবং ভারতীয় ভ্যারিয়েন্টটা হয়তো তুলনামূলকভাবে বেশ কিছু জেলায় এখন কমিউনিটি ট্রান্সমিশন করছে বা কমিউনিটিতেও ছড়িয়েছে। চা রপ্তানিকারক দেশ থেকে বাংলাদেশ কেন এখন চা আমদানিকারক দেশে পরিণত হয়েছে? থাকবে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বিশেষ প্রতিবেদন। এসব নিয়েই আজকের পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের কিছু প্রার্থীকে অযোগ্য ঘোষণার সমালোচনা করার পর দেশটির অভিভাবক কাউন্সিলের মুখপাত্র বলেছেন তারা এ ব্যাপারে শিগগিরই এক ঘোষণা দিতে যাচ্ছেন। আজ এক বিবৃতিতে আয়াতুল্লাহ খামেনি বলেন, ওই অযোগ্য ঘোষণা ন্যায়সঙ্গত হয়নি। কাউন্সিলের মুখপাত্র বলেন, এই পরিষদ ক্ষমতাধর হলেও তাদের যে ভুল হতে পারে না এমন নয়। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবার জন্য প্রায় 600 জন নাম নিবন্ধন করিয়েছিলেন, তবে কাউন্সিল মাত্র 7 জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমোদন দিয়েছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের 80% মধ্যেই ভারতীয় ধরন পাওয়া যাচ্ছে বলে এক গবেষণায় দাবি করা হচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট দেশটির বিভিন্ন জেলা থেকে 50টি নমুনা সংগ্রহ করে তার জিনোম সিকোয়েন্সিং করে এই ফলাফল পেয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডেল্টা নামের ভারতীয় ধরনটি যে এখন সামাজিক মেলামেশার মাধ্যমেও ছড়াচ্ছে সেটা বেশ উদ্বেগজনক। নেপালে কোভিড-19 দ্বিতীয় ঢেউ সামাল দেবার প্রয়াসে দেশটিকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। বিবিসিকে তিনি বলেন, নেপালের এখন জরুরি ভিত্তিতে আরও বেশি ভ্যাকসিন দরকার। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র 3%-এরও কম লোককে এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। ফেসবুক কিভাবে তার বিজ্ঞাপনের তথ্য ব্যবহার করে সে বিষয়ে তদন্ত শুরু করেছে ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন। ব্যবসা বাণিজ্যে সমান প্রতিযোগিতার সুযোগ তদারকি করে যে কর্তৃপক্ষ, তারা বলছে ফেসবুক তার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অন্যায্য সুবিধা পাচ্ছে কিনা সেটা তারা খতিয়ে দেখছে। ফেসবুক বলছে তারা এই তদন্তের সঙ্গে সহযোগিতা করছে। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় বিনির্মাণ কাজ শুরু করতে প্রকৌশলী এবং নির্মাণ সামগ্রী সহ একটি ত্রাণবহর মিশর থেকে এসে পৌঁছেছে। এই ত্রাণবহরে কয়েক ডজন বুলডোজার, ট্রাক এবং ক্রেন রয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মিশর। বিশ্বব্যাপী খাদ্যের মূল্য 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO বলছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেল, চিনি এবং সিরিয়ালের মূল্য বৃদ্ধির কারণে গত বছর মে মাসের তুলনায় এবছর মে মাসে খাদ্যপণ্যের দাম 40% বেড়েছে। জাপানে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে 1899 সালে রেকর্ড রাখা শুরু করার পর থেকে দেশটিতে সবচেয়ে কম সংখ্যক শিশুর জন্ম হয়েছে গত বছর 8,41,000-এরও কম শিশু জন্মেছে। নারীদের উর্বরতার হারও প্রায় 1.3-এ নেমে গেছে, যা বিশ্বে সর্বনিম্ন। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। আজকের অনুষ্ঠান পরিবেশন করছি আমি মোয়াজ্জেম হোসেন। শুরুতেই আজকের প্রধান খবর। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের 80% মধ্যেই ভাইরাসটির ভারতীয় ধরন পাওয়া যাচ্ছে বলে এক গবেষণায় জানানো হচ্ছে।
বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট বা IEDCR দেশটির বিভিন্ন জেলা থেকে 50টি নমুনা সংগ্রহ করে তার জেনোম সিকোয়েন্সিং করে এই ফলাফল পেয়েছে। বিশ্লেষকরা বলেছেন, ডেল্টা নামের ভারতীয় ধরনটি যে এখন সামাজিক মেলামেশার মাধ্যমেও ছড়াচ্ছে, সেটি বেশ উদ্বেগজনক। এদিকে দেশটিতে আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের মৃত্যু এবং শনাক্তের সংখ্যাও বেড়েছে। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। সরকারি গবেষণা প্রতিষ্ঠান IEDCR গত 16 মের পর থেকে 50টি নমুনা পরীক্ষা করে 40টিতেই ইন্ডিয়ান ভেরিয়েন্ট পেয়েছে, অর্থাৎ সেটা সংক্রমণের 80%। এরপরেই সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট পেয়েছে 16%। 2% অজানা একটি ভেরিয়েন্টও পেয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, গোপালগঞ্জ, খুলনা এবং ঢাকা ও ঢাকার নবাবগঞ্জ থেকে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল। তাতে চাঁপাইনবাবগঞ্জের 16টি নমুনার 15টিই ছিল ইন্ডিয়ান ভেরিয়েন্ট, আর গোপালগঞ্জ থেকে সংগ্রহ করা 60টি নমুনার সবগুলোতেই ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেছে। ঢাকায় 4টি নমুনার 2টিতে ছিল ইন্ডিয়ান ভেরিয়েন্ট। IEDCR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ASM আলমগীর বলেছেন, এই গবেষণার মাধ্যমে তাঁরা ধারণা করছেন ইন্ডিয়ান ভেরিয়েন্ট বেশ কিছু জেলায় ছড়িয়েছে। সীমান্ত অঞ্চল থেকে যেসব স্যাম্পলগুলো আসছে, নমুনাগুলো আসছে, সেগুলি প্রায় সবগুলোই ভারতীয় ভ্যারিয়েন্ট এবং বেশ কিছু স্যাম্পল আমরা পেয়েছি যাদের সাথে আসলে ভারত ভ্রমণ বা ভারত থেকে এসছে এমন কারোর সংস্পর্শে নাই। সো ভারতীয় ভ্যারিয়েন্টটা হয়তো তুলনামূলকভাবে বেশ কিছু জেলায় এখন কমিউনিটির ট্রান্সমিশন করছে বা কমিউনিটিতেও ছড়িয়েছে। IEDCR এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাদের মধ্যে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে তাদের 8 জন ভারতে ভ্রমণ করেছিলেন। এছাড়া 18 জনের বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার ইতিহাস রয়েছে। তবে 14 জনের দেশের বাইরে ভ্রমণ বা বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায়নি। স্বাস্থ্য বিভাগ থেকেও ইতিমধ্যেই দেশের সীমান্তবর্তী বিভিন্ন জেলায় ইন্ডিয়ান ভেরিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশন বা ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী সহ বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী রয়েছে বলে বলা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডক্টর সানিয়া তাহমিনা পরিস্থিতিটাকে উদ্বেগজনক বলে মনে করছেন। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন সত্ত্বেও এটা ছড়িয়ে পড়ছে, কারণ লকডাউন বলতে যে জিনিসটা বোঝায় সেরকম লকডাউন তো হয় না। যতই আমরা চেষ্টা করি চাঁপাইনবাবগঞ্জ থেকে যে কোনো ভাবেই হোক, হেঁটে হোক, এটা ওটা করে হোক, যাদের প্রয়োজন আছে তারা ঢাকা চলে আসে অথবা বিভিন্ন জায়গায় যায় তার প্রয়োজন অনুযায়ী। সুতরাং এটা ছড়িয়ে পড়ছে, আমি মনে করি খুবই উদ্বেগজনক। এখানে আমাদেরকে ট্রান্সমিশন কমাতে গেলে মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়াতে হবে। ভ্যাকসিনেশন আজকে পেপারে দেখলাম যে 80% মানুষকে ভ্যাকসিনেট করা হবে, এরকম একটা বাজেটে আসছে। কিন্তু আমি যদি 80% মানুষকে 4 বছর ধরে ভ্যাকসিনেট করি তাহলে কিন্তু কোনো লাভ হবে না, বরং আরো নতুন নতুন বাংলাদেশে নতুন ভ্যারিয়েন্টের তৈরি হবে। এখন সংক্রমণের বড় অংশেই ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যে পাওয়া যাচ্ছে, তাতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। IEDCR এর কর্মকর্তা ডক্টর ASM আলমগীরও বলেছেন, সংক্রমণ তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে। সীমান্ত এলাকাগুলোতে তুলনামূলকভাবে রোগীর সংখ্যা বেশি, কারণ ভারতীয় ভ্যারিয়েন্ট বা এই যে ডেল্টা ভ্যারিয়েন্ট, এটার ক্যারেক্টারিস্টিক্স এখন পর্যন্ত যেটা দেখা গেছে যে এটার সংক্রমণ সক্ষমতা তুলনামূলকভাবে অন্যান্য যে সার্কুলেটিং স্ট্রেন আছে সেগুলি থেকে বেশি। সো রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে। মানে কয়েক মাস যাবত যে অ্যানালাইসিস করছি সেগুলিতে দেখি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা বেশ কিছু যেটা আলফা ভ্যারিয়েন্ট বা ইউকে ভ্যারিয়েন্ট সেটা দেখেছিলাম। এরপরেই কিন্তু আমরা দেখেছি ব্যাপকভাবে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট 35 to 40%। এখন আবার আমরা তুলনামূলকভাবে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টটা কম পাচ্ছি, ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ভ্যারিয়েন্ট সেটা সংখ্যা আমরা বেশি পাচ্ছি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাঁরাও প্রতিরোধের বিভিন্ন ব্যবস্থা নেয়ার চেষ্টা করছেন। বিভিন্ন জেলায় স্থানীয়ভাবে লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ করা সহ বিভিন্ন ব্যবস্থার কথা তাঁরা তুলে ধরছেন। কিন্তু সেগুলো আসলে কতটা কার্যকর হচ্ছে তা নিয়েও বিশেষজ্ঞদের সন্দেহ রয়েছে। কাদির কল্লোল। ভারতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার বড় সাফল্য অর্জন করেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক মন্তব্য নিয়ে জোর বিতর্ক চলছে। বৃহস্পতিবার গুজরাটে এক অনুষ্ঠানে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে গিয়ে মিস্টার শাহ এই মন্তব্য করেন। সমালোচকরা বলছেন, সাফল্য দূরে থাক,
কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেন থেকে শুরু করে হাসপাতালে শয্যা, ঔষধ এবং টিকার ব্যবস্থা করা, এই সব ক্ষেত্রেই ভারত সরকার চরম ব্যর্থ হয়েছে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। कहते हैं कि संघर्ष के समय ही जनता और नेतृत्व और समाजसेवी संगठनों की परीक्षा होगी। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছিলেন, কঠিন সময়েতেই সাধারণ মানুষ, নেতৃত্ব আর সমাজসেবী সংগঠনগুলোর পরীক্ষা হয়। এটা জানাতে পেরে তিনি খুব আনন্দিত যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সারা পৃথিবীর তুলনায় করোনার বিরুদ্ধে লড়াইতে বড় সাফল্য পেয়েছে। তার এই মন্তব্যের পরে চিকিৎসকদের একটা বড় অংশ প্রশ্ন তুলেছেন, এখনই যদি সাফল্য ঘোষণা করে দেওয়া হয় তাহলে যে তৃতীয় ঢেউ আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, তার আগে সাধারণ মানুষের মনে আত্মতুষ্টি চলে আসবে না তো? কলকাতার নামকরা চিকিৎসক ডক্টর কুণাল সরকার বলছিলেন, দ্বিতীয় ঢেউ আসার আগেও সরকারের শীর্ষ কর্মকর্তারা ঘোষণা করেই দিয়েছিলেন যে করোনার বিরুদ্ধে লড়াইতে জয়ী হওয়া গেছে। গ্রাম্য বাংলায় একটা কথা আছে না, ন্যাড়া একবার বেলতলায় যায়, কিন্তু আমাদের এই অভাগা দেখে ইতিহাসে মনে হচ্ছে যে আমরা বারবার একই ফাঁদে পা দেওয়ার বোধহয় ব্যবস্থা করছি। এটা ছেলে খেলার বিষয় নয়, এবং এইরকম চাইল্ডিশ এবং ইররেসপন্সিবল কমেন্ট গুলো করার আগে যারা আজকে ক্ষমতায় আছেন, আইদার সেই ক্ষমতার জায়গাগুলো ছেড়ে দিন, যেখানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে মুখে যা আসে মাথায় যা আসে বলতে পারবেন, আর যদি ক্ষমতার জায়গায় থাকে যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের প্রতি যদি একটু শ্রদ্ধা বা সামাজিক নিষ্ঠা থাকে তাহলে মুখ খোলার আগে একবার দুবার ভেবে। জনস্বাস্থ্য আন্দোলনের নেতা ও ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের আহ্বায়ক ডক্টর পূর্ণব্রত গুণ মন্তব্য করছিলেন, সরকার এখন সাফল্য দাবি করলেও এটা স্বাভাবিক নিয়ম অনুযায়ী নতুন সংক্রমণের সংখ্যা কমেছে। সরকার দ্বিতীয় ঢেউটাকে সামাল দিয়ে দিয়েছে, ব্যাপারটা এরকম হয়নি। একটা এপিডেমিক বা একটা প্যান্ডেমিকের ন্যাচারাল কতগুলো কোর্স আছে, সেই কোর্সেই নাম্বার অফ ইনফেকশন কমে গেছে। সরকারের যেটা করা উচিত ছিল সেই কাজটাতে সরকার ল্যাগ করছে, এবং ল্যাগ করার কারণে তৃতীয় ঢেউ কিন্তু দ্বিতীয় ঢেউয়ের চেয়েও মারাত্মক হতে পারে। যেটা করা উচিত ছিল এই সময়টার মধ্যে তৃতীয় ঢেউ আসার আগে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইমিউনাইজেশন করে নেওয়াটা উচিত। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন অক্সিজেন থেকে শুরু করে আক্রান্তদের বাড়িতে ওষুধ বা নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছিয়ে দিয়ে এসেছে, অথবা হাসপাতালের শয্যার ব্যবস্থা করেছে দলে দলে স্বেচ্ছাসেবক। এরকমই একটি দল প্রজেক্ট অক্সিজেনের স্বেচ্ছাসেবী দেবাঞ্জলি সবর বলছিলেন, সরকার যদি করোনার দ্বিতীয় ঢেউ সামলিয়ে দিয়ে থাকতো তাহলে তো তাদের মতো হাজার হাজার স্বেচ্ছাসেবককে রাস্তায় নামতে হতো না। এলাইটের মতো স্পষ্ট যে সরকার বিভিন্ন স্তরেই ব্যর্থ হয়েছে, না হলে আর আমাদের কাজ করতে হতো কেন? এই অক্সিজেন সিলিন্ডার থেকে হাসপাতালে যে কোনো সরকারই বলুন আর কি, কেন্দ্র রাজ্য যেখানেই, তবু আমি বলবো কোথাও গিয়ে যে রাজ্যে তবু বেশ কিছু এরকম ভাবে সরকারি স্তরে করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় ভাবে তো ভ্যাকসিন নেই, ভ্যাকসিনের ডেট পিছিয়ে যাচ্ছে। এই নিয়ে আর কথা বলে আমার মনে হয় সময় নষ্ট, শুধুমাত্র নিজেদের কাজ করে যেতে হবে। সরকার আগেও ভাবে করেনি, এখনো তাই করলে তো তারা আমাদের আর কোনো কাজই করতে হতো না। ভাইরাস বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ যদি আসে তা চলতি দ্বিতীয় ঢেউয়ের থেকেও মারাত্মক হবে, এবং সেটিতে বেশি আক্রান্ত হতে পারে শিশুরা। অথচ 18 বছরের নিচের শিশুদের ভ্যাকসিন এখনও দেওয়া হয় না, কিন্তু তাদের চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থা তৈরি শুরু করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। বাংলাদেশে আজ প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় চা দিবস। একসময় বাংলাদেশ ছিল চা রপ্তানিকারক একটি দেশ, কিন্তু গত এক দশকেরও বেশি সময় ধরে আভ্যন্তরীণ চাহিদা মেটাতে বাংলাদেশকে উল্টো চা আমদানি করতে হচ্ছে। তবে এর পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর সমতলের জমিতেও চা চাষে বেশ সাফল্য দেখা যাচ্ছে। জাতীয় চা দিবস উপলক্ষে শুনুন সঞ্জনা চৌধুরীর একটি প্রতিবেদন। প্রতিদিন সকালে ধোঁয়া ওঠা এক কাপ চা ছাড়া অনেকের যেন সকালটাই শুরু হয় না। লালমনিরহাটের বাসিন্দা শাহানারা সোমার ক্ষেত্রেও বিষয়টা তাই। চাকরি সূত্রে চট্টগ্রামে থাকাকালে তিনি পেয়েছিলেন সেখানকার চায়ের স্বাদ। তারপর পঞ্চগড়ের দেখাদেখি 2006 সালে তিনিও নিজ জেলার সমতল ভূমিতে চায়ের আবাদ শুরু করেন। শুরুতে মাত্র 3 একর জমিতে চাষাবাদ শুরু করলেও এখন তার অনুপ্রেরণায় লালমনিরহাটের 150 একর জমিতে চা চাষ হচ্ছে বলে তিনি জানান। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন ওখানে ফটিকছড়ি উপজেলায় একটা বাগান আমার দেখার সৌভাগ্য হয়েছিল। তারপরে যখন এলাকায় আসলাম
আমার সীমান্তবর্তী এলাকা তো, পাশে ইন্ডিয়ার চা বাগানও আছে। সেই সুবাদে আমার এই জমিতে আছে সমতল, সেই জমিতে আমি এটা চিন্তা ভাবনা করি। যেমন আমার এই লালমনিরহাটের হাতিবান্ধার মাটি আমরা ওই বিটিআরআই এ পাঠাইছিলাম, ওরা পরীক্ষা নিরীক্ষা করে উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমাদের উত্তরাঞ্চল চা চাষের জন্য উপযুক্ত। ও টোটাল জেলায় এখন জানেন আমাদের উদ্যোগে এখন 150 একরের মতন বাগান। বাংলাদেশ অংশে প্রথম বাণিজ্যিক ভিত্তিতে চা চাষ শুরু হয় সিলেটের মালনীছড়া চা বাগানে 1854 সালে। বর্তমানে দেশটিতে নিবন্ধিত চা বাগান ও টি এস্টেট রয়েছে 167টি, যার আওতায় অন্তত 2,80,000 একর জমিতে চা চাষ হচ্ছে। এতদিন চা চাষের জন্য পাহাড়ি উঁচু ভূমিই বেছে নেওয়া হতো, যেটা কিনা চা চাষের জন্য উপযুক্ত। তবে 2000 সালের পর থেকে উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট সহ কয়েকটি জেলায় ছোট ছোট বাগানে সেরা মানের চা চাষ হচ্ছে। সমতল ভূমিতে চায়ের এই উৎপাদন বাড়তে থাকায় চাহিদা পূরণে এই চা অনেক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান জহিরুল ইসলাম। 2020 সালে আমাদের পঞ্চগড়ের সমতলে আমাদের চা হয়েছে 10 মিলিয়ন কেজির বেশি। সেই হিসাবে আপনি বলতে পারেন যে মোর দ্যান 10% চা আমাদের সমতল থেকে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যদি বার্ষিক চায়ের চাহিদার পরিমাণ হয় 100 মিলিয়ন কেজি, সেক্ষেত্রে পঞ্চগড় থেকে আমরা মোর দ্যান 10 মিলিয়ন কেজি আমরা পাচ্ছি। সেক্ষেত্রে সমতল অত্যন্ত ভালো ভূমিকা পালন করছে দেশের সার্বিক চায়ের চাহিদা পূরণে। বাংলাদেশের প্রতি বছর চায়ের চাহিদা বেড়ে 10 কোটি টনে দাঁড়িয়েছে। সে অনুযায়ী চায়ের গড় উৎপাদন হচ্ছে চাহিদার থেকে 1 থেকে 2 কোটি কেজি কম। অভ্যন্তরীণ চাহিদা এভাবে বাড়তে থাকায় উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে, তার সাথে একদম নামিয়ে আনা হয়েছে চায়ের রপ্তানি। 20 বছর আগেও যেখানে 1 কোটি 20 লাখ কেজি চা রপ্তানি হতো, এখন সেটা কমে 6 লাখ থেকে 20 লাখ কেজিতে নেমে এসেছে। এরপরও চাহিদার একটি বড় অংশই ঘাটতি থেকে যাচ্ছে। সবশেষ 2019 সালে অতীতের সব রেকর্ড ভেঙে 9 কোটি 60 লাখ কেজি চা উৎপাদন করেছে বাংলাদেশ। তবে গত বছর সেটি 1 কোটি কেজি কমে যায়। এক্ষেত্রে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই বলছেন চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ আলী। যদি আমাদের নিজেদের ডিমান্ড ফুলফিল করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমরা চাকে যদি বহির্বিশ্বে যদি রপ্তানি করতে চাই, তাইলে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে, এখানে কোনো ধরনের সন্দেহ নাই। এই উৎপাদনের জন্যই আমাদের প্রথমত প্রতি হেক্টরের উৎপাদন আমাদের প্রথমত বৃদ্ধি করতে হবে। বর্তমানে আমরা 1600-1700 কেজি পার হেক্টর হিল গড় উৎপাদন আমাদের। এখন আমরা আরো কিছু এই হাই ইল্ডিং ভ্যারাইটি গড় উৎপাদন প্রায় 5000-এর উপরে আমরা যদি এটা দিতে পারি, তাইলে আমাদের উৎপাদন ইনশাআল্লাহ বাড়বে। আরেকটা হলো তো যে 4-5 মাস বৃষ্টি হয় না, সেই খরা সহিষ্ণু আমাদের জাত উৎপাদন করতে হচ্ছে। ওয়াটার লগ রেজিস্ট্যান্স আমরা কিছু ভ্যারাইটি রিলিজ করতে অলরেডি যাচ্ছি, এবং সেগুলোকে যদি আমরা অ্যাকশন করতে পারি তখন আমরা কিন্তু এখানে উৎপাদন বাড়াতে পারি। এছাড়া চা গবেষক ও বিশ্লেষকরা জানিয়েছেন চা বাগানের নামে লিজ নেওয়া জমি সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেটা মনিটরিং, সরকারি পৃষ্ঠপোষকতা, সার কীটনাশক সরবরাহ এবং সহজ শর্তে ঋণের ব্যবস্থা করলে চায়ের উৎপাদন দ্বিগুণ করা সম্ভব। সঞ্জনা চৌধুরী। আপনারা বিবিসি বাংলা শুনছেন খুলনায়, চট্টগ্রামে, ঢাকায়। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। বাংলাদেশে ইসলামী শরিয়া মেনে ব্যাংকিং কার্যক্রম চালায় বলে দাবি করে এমন ব্যাংকের সংখ্যা এখন 10টি। গ্রাহকদের মধ্যে এই ধরনের ব্যাংকিংয়ের জনপ্রিয়তা বাড়লেও এসব ব্যাংকের তদারকির জন্য পূর্ণাঙ্গ কোনো আইন এখনও বাংলাদেশে নেই। কিভাবে চলছে এসব ব্যাংকের কার্যক্রম, এ নিয়ে শুনুন ফারহানা পারভিনের বিশেষ রিপোর্ট। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা যশোরের ঝিকরগাছায় থাকেন শাহনাজ হক। গৃহিণী মিসেস হক 2007 সালে নিজের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলেন। 14 বছর আগে তিনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টটি খোলেন 2টি কারণে। শাহনাজ হকের স্বামী মধ্যপ্রাচ্যের একটা দেশে থাকেন, দেশটি থেকে অর্থ পাঠাতে সুবিধা হয় তার। আরেকটি হচ্ছে ইসলামী চিন্তাধারায় বিশ্বাসী হওয়ার কারণে শাহনাজ হকের ইসলামী ব্যাংকে লেনদেন করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। ফ্যাসিলিটি ভালো এখানে, আপনি যাই বলেন ইসলামী, আমরা তো সারা জীবন এখানে বেঁচে থাকবো না, দুনিয়া থেকে চলেই যেতে হবে। ইসলামী ব্যাংকটা এমনই, ইসলামী থেকে যেভাবে ফ্যাসিলিটি, যে এটি সুদের হার কম, আপনি যদি কোনো টাকা এখানে ফিক্সড করেন তার যে একটা অ্যামাউন্ট অন্যরকম ব্যাংকে যেরকম করার নির্দেশ থাকে যে এইটাই দিতে হবে, কিন্তু ইসলামী ব্যাংকে ফ্যাসিলিটি আছে, তারা 19-20 করে এখানে। যেরকম আপনি কিছু টাকা ফিক্সড করলেন, তারা সেটা দিয়ে বিভিন্ন জায়গায় খাটায়, কিন্তু সেখান থেকে আপনাকে হয়তো কিছুটা দিল, বললো এইটা আপনার এখন এইভাবে এইটা হয়েছে, সেটা মেনে নি ইসলামী পথে যেভাবে হয় সেভাবে
সুদের পরিমাণটাও আপনার এখানে কম। হ্যাঁ, সুদের হারটাও আপনার ইসলাম অনুযায়ী যেভাবে নবীর আমলে চলে আসছিল, এই নবীর আমলেও আপনার ব্যবসা বাণিজ্য ছিল, সেভাবে ইসলামী ব্যাংকটা চলে। আসলে আমার ইসলামী ব্যাংক পছন্দ। বাংলাদেশে এখন 10টা ইসলামী ধারার ব্যাংক রয়েছে। প্রচলিত ধারা এবং ইসলামী ধারার ব্যাংক ব্যবস্থার মূল পার্থক্য সুদ এবং মুনাফার ক্ষেত্রে। ইসলামী ধারার ব্যাংকিংয়ে বলা হয় প্রফিট লস শেয়ারিং, অর্থাৎ ব্যাংক যেহেতু গ্রাহকের কাছ থেকে আমানত রাখছে, ব্যাংকের যদি লাভ হয় তাহলে আমানতের উপর গ্রাহক লভ্যাংশ পেতে পারে, কিন্তু ব্যাংকের যদি ক্ষতি হয় তাহলে গ্রাহক লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবে না। বাংলাদেশে যে 10টা ইসলামী ব্যাংক রয়েছে তাদের ওয়েবসাইটে বলা হয়েছে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে শরিয়া অনুযায়ী এবং তাদের কার্যক্রম জনকল্যাণমুখী। বাংলাদেশের সব ইসলামী ব্যাংক পর্যবেক্ষণের জন্য রয়েছে কেন্দ্রীয় শরিয়া বোর্ড। এই বোর্ডের সদস্য ডক্টর শমশের আলী বলছেন, সাধারণভাবে বলতে গেলে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করা এবং সেখান থেকে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা নেই, কিন্তু তার ভাষায় কিছু গ্রে এরিয়া রয়েছে যেখানে স্পষ্টতার জন্য কাজ করা হচ্ছে। যেমন লোকে অনেকে জিজ্ঞেস করে যে ইসলামিক এলসি আর নন ইসলামিক এলসির মধ্যে তফাৎ, এইরকম কতগুলো গ্রে এরিয়াস আছে, সেই এরিয়াস গুলোর জন্য এরপরে রিসার্চ করা দরকার। তবে লোকের এমনি টাকা খাটানো এবং তাকে ইনভেস্ট করে টাকা যে লাভ হয় সেই লাভটা দেওয়া, সেক্ষেত্রে কিছু অস্পষ্টতা নেই, কিন্তু অন্যান্য বিজনেস ট্রানজাকশনের মধ্যে যে অস্পষ্টতা আছে সেগুলোর জন্য রিসার্চ করা দরকার। মিডল ইস্টের অনেক ব্যাংক এগুলো করছে, তাদের এক্সপিরিয়েন্সটা কি, ওয়েস্টার্ন কান্ট্রিতে যেগুলো করেছে তাদের এক্সপিরিয়েন্স কি, এবং মাঝে মাঝে বন্ড ছাড়া হয় সেগুলো কিরকম ভাবে অপারেট করা হবে, এগুলো পরে মাঝে মধ্যে সেমিনার করা হয়। তো অনেকগুলো এরিয়াস আছে। আই উডন্ট সে দ্যাট এভরি এরিয়া হ্যাজ বিন অ্যাড্রেসড স্কোয়ারলি, কিন্তু এফোর্টস আর অন, চেষ্টা চলছে এবং আরো গবেষণা করলে, আরো ভালো করে ম্যানেজ করলে আমার মনে হয় এটা মানুষের জন্য মঙ্গলকর হবে। বাংলাদেশে ব্যাংক, কোম্পানি এসব কিছু পরিচালনার জন্য 1991 সালে ব্যাংক কোম্পানি আইন করা হয়। এই আইনের মধ্যে শরিয়া রেফারেন্স দেওয়া রয়েছে বিভিন্ন ধারায়, কিন্তু দেশে ইসলামী ব্যাংক আইন নামে কোনো পৃথক আইন নেই। দেশের পুঁজিবাজারে ইসলামী ব্যাংক কিভাবে অংশ নেবে এবং ইসলামিক সুকুক বন্ড সম্পর্কে ভিন্ন ভিন্ন সার্কুলারে বলা আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে 2009 সালে তারা একটা গাইডলাইন করেছে, সেখান থেকে রেফারেন্স নিয়ে ইসলামী ব্যাংক পরিচালনা করা যায়। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, বাংলাদেশ ব্যাংকের একটা ইসলামিক ব্যাংক উইন্ডো ইউনিট রয়েছে, তারা ইসলামী ব্যাংকের কার্যক্রম দেখভাল করে। মিস্টার ইসলাম মনে করেন, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন রয়েছে তারপরে আর নতুন করে ইসলামী আইন করার দরকার নেই। দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন বিআরপিডি যেমন বিভিন্ন ব্যাংকগুলোকে বিভিন্ন জাতীয় রেগুলেশন দেয়, বিভিন্ন জাতীয় পলিসি দেয়, তাদেরকে ইনস্পেকশনের মাধ্যমে তাদের পলিসিকে বাস্তবায়িত হয়েছে কিনা সেগুলো দেখভাল করে, ঠিক তদ্রুপ আমাদের ইসলামী ব্যাংকগুলোকেও দেখভাল করার জন্য তাদের যে সমস্ত নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছে কিনা, এই জন্য আলাদা তাদের জন্য আলাদা আমাদের একটা ইউনিট আছে, সেই ইউনিটকে আমরা ইসলামিক ব্যাংক উইন্ডো ইউনিট বলি। তার মাধ্যমে তারা এগুলোকে দেখভাল করে থাকেন। এটা আমাদের 2009 সালের দিকে আমাদের ইসলামী ব্যাংক গাইডলাইন্স দেওয়া হয়েছিল বিভিন্ন ইসলামী উইন্ডো যে ইসলামী ব্যাংকগুলো, সেই 2009 সাল থেকেই আমাদের এই গাইডলাইনের প্রেক্ষাপটেই আমাদের বিভিন্ন জাতীয় দেখভাল করার জন্য ইউনিট করা হয়েছে। আমাদের এই গাইডলাইনই এক জাতীয় আইন, কারণ ওইখানে তো আমার টোটাল সবকিছু ওইখানে গাইডলাইনে উল্লেখ করে দেওয়া থাকে। অনেক কিছু আছে ব্যাংকের, অনেক নিয়ম কানুন যেগুলো আমাদের সব পার্লামেন্টেই সব পাস হয় তা না, কিন্তু আমরা বিভিন্ন টাইম টু টাইম যে সার্কুলার গুলো করি ওটাও এক জাতীয় নির্দেশনা আছে আমাদের ব্যাংকগুলোকে সেগুলো ফলো করবে। সেই ক্ষেত্রে এখানে যদি ইসলামী নিয়ম অনুযায়ী করা হয়, ইসলামী যে গাইডলাইন আমার দেওয়া আছে 2009 সালে, পাশাপাশি আইএসএসবি থেকে যে বিভিন্ন জাতীয় শরিয়া ভিত্তিক তাদের যে বোর্ড আছে সেই বোর্ডের মতামত নিয়েও তারা তাদের দায়িত্ব পালন করে। ব্যাংকগুলোর নীতি নির্ধারণের জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট রয়েছে।
এই ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইসলামী ব্যাংকগুলোর জন্য গাইডলাইন থাকলেও সেটা সংসদে পাশ হওয়া কোনো আইন নয়। তিনি বলেন, ইসলামী ব্যাংকগুলো কিছুটা শরিয়া এবং কিছুটা গাইডলাইন থেকে নিয়মনীতি নিয়ে মিশ্রভাবে ব্যাংক পরিচালনা করছে। এদিকে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ইসলামী ব্যাংকগুলোর জন্য একটা কার্যকরী আইন দরকার, যাতে করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। ইসলামিক ব্যাংকগুলোর জন্য বিভিন্ন ধরনের বিমালা আছে, কিন্তু যেইটা দরকার সেটি হচ্ছে যে একটা প্রুডেন্সিয়াল বিধিবিধান এবং আইন। কারণ কি, যদি কোনো ধরনের সমস্যা হয় কিংবা অনাকাঙ্ক্ষিত অবস্থা হয়, তখন কোন আইনের অধীনে কি ব্যবস্থা নেওয়া হবে, এটা যদি কোনো সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের নির্দেশ না থাকে, তাহলে তো সেখানে একটি সমস্যা হবে। এবং এখানে যে যারা গ্রাহক, তারা তো একটা আস্থার ভিত্তিতে যাচ্ছে, কারণ এই গ্রাহকগুলা প্রচলিত ব্যাংক ব্যবস্থার চাইতেও এই ব্যাংকগুলোর কাছে তারা বেশি আস্থা পাচ্ছে বলেই যাচ্ছে। কিন্তু আসলে সেটার যদি কোনো ভিত্তি, শক্ত ভিত্তি না থাকে আইনগত, তাহলে তো কোনো ধরনের সমস্যা হলেই এটা গ্রাহকরাই সমস্যায় পড়ে যাবে। প্রচলিত ব্যাংকগুলো যেভাবে সুদের হার নির্ধারণ করে, তারাও আসলে সেইভাবেই লাভের হারটা নির্ধারণ করছে। তো কিন্তু এই নীতিকৃতিগুলা, এই ভিতরের জিনিসগুলো আসলে আরো বোঝার ব্যাপার রয়েছে। শুধুমাত্র যে মানুষের সেন্টিমেন্টকে ব্যবহার করে যদি এখানে আকৃষ্ট করা হয়, তাহলে তো এখানে সততার মাধ্যমে আসলে কাজ করা হলো না। বাংলাদেশে সম্প্রতি প্রচলিত ধারার বেশ কিছু ব্যাংকে ইসলামী ধারার ব্যাংকের একটা করে উইন্ডো বা শাখা খোলা হয়েছে। এছাড়া আরও একটি প্রচলিত ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ধারার ব্যাংকিং শুরু করতে যাচ্ছে। ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দিনকে দিন বাড়ছে ইসলামী ব্যাংকের জনপ্রিয়তা। এর পেছনের কারণ কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক সাদিয়া নূর খান বলছেন, বাংলাদেশের মানুষের ক্ষেত্রে ধর্মীয় আবেগটা বেশি কাজ করে। সুদ হারাম হলেও মুনাফা তাদের কাছে গ্রহণযোগ্য, আর এটাই ইসলামী ব্যাংক জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। বাংলাদেশের পার্সপেক্টিভে আমি মনে করি একদম অন্যতম কারণ হচ্ছে মানুষের ইমোশনটা হচ্ছে মানুষ, আমাদের বাংলাদেশিরা আমরা ধর্মের ব্যাপারে খুবই আমরা সেন্সিটিভ, এবং যেহেতু আমাদের ধর্মের সুদকে বারবারই হারাম করা হয়েছে, তো সেক্ষেত্রে আসলে আমাদের যারা মুসলিম পিপল আছে, তারা মনে প্রাণে চায় এবং বিশ্বাস করে যে তারা কোনোভাবেই সুদের লেনদেনের সাথে তারা ইনভলভ হবে না। মানে এইটাই মেইন কারণ আসলে যে বাংলাদেশের মানুষরা খুব বেশি ইসলামিক ব্যাংকিং এর দিকে ঝুঁকছে। আর যেহেতু মানুষের মধ্যে আসলে ব্যাংকিং এর শিক্ষাটা খুব বেশি নেই, সুদ এবং মুনাফার পার্থক্য, কিংবা যারা বাংলাদেশে ইসলামিক ব্যাংকিং করছে এরা আসলে কতটুকু ইসলামিক ব্যাংকিং করছে, কিংবা এই ইসলামিক ব্যাংকিংটা কি আসলেই সেই ব্যাংকিং কিনা যেটার কথা আসলে আমাদের ধর্মে বলা হয়েছে, আমাদের শরিয়াতে যেটা বলা হয়েছে। তো সেই 100% শরিয়া মেনটেন করেই কি আসলে ব্যাংকিংটা করছে কিনা ইসলামিক ব্যাংকগুলো, এইসব নলেজ আসলে মাস পিপলের মধ্যে নেই। মাস পিপলের যেহেতু এখানে অ্যাওয়ারনেস এর ল্যাকিংস আছে, তো তারা আসলে ইসলামিক ব্যাংক দেখলেই তারা মনে করছে যে হ্যাঁ, দিস ইজ দি পারফেক্ট প্লেস, এবং এখানে যদি আমি লেনদেন করি আমার সেক্ষেত্রে আসলে সুদের সাথে কোনো ইনভলভমেন্ট হবে না, আমার ইমান ঠিক থাকবে, আমার শরিয়া মোতাবেক আমি তাহলে আমার ট্রানজাকশন গুলো করতে পারবো। এই বিষয় থেকে আসলে মানুষরা আসলে খুব বেশি পরিমাণে ইসলামিক ব্যাংকগুলোকে পছন্দ করে। এদিকে বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এখনো পর্যন্ত ইসলামী ব্যাংকগুলোর জন্য পৃথক আইন করার চিন্তা ভাবনা নেই। মিস্টার হক বিষয়টা ব্যাখ্যা করেন এভাবে। ব্যাপারটা হচ্ছে যে এরকম কোনো চিন্তা ভাবনা এখন নাই। তো আমার মনে হয় যে এইখানে একটা জিনিস পরিষ্কার করা দরকার, যে রুলস অফ বিজনেস অনুযায়ী বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই ব্যাংকগুলির সেন্ট্রাল ব্যাংক, হচ্ছে এই ব্যাংকগুলির রেগুলেটরি ব্যাংক। আর আইন করতে হলে, এই বিষয়ে যদি কোনো আইন করতে হয়, তাহলে সেই প্রস্তাব কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে আসতে হবে। তো আসলে পরে তখন আমরা এটা প্রয়োজন, এটা আইনটা সঠিক কিনা, সেটা লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় সেটা দেখবে। তো এখন পর্যন্ত কিন্তু আমি এরকম কোনো পদক্ষেপ নেওয়ার বা এরকম কোনো অভিপ্রায় আছে সেটা সম্বন্ধে আমি জ্ঞাত নই। তবে আইনমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকগুলো যেহেতু ব্যাংক হিসেবেই পরিচালনা করছে, তাই তাদেরকে শরিয়া বোর্ড ও ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী চলতে হবে। এছাড়া ইসলামী ব্যাংকগুলো কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়লে কি করা হবে এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে কি বলা আছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি পরে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
শুনছিলেন বাংলাদেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নিয়ে ফারহানা পারভিনের বিশেষ প্রতিবেদন। অধিবেশনের সময় শেষ হয়ে এলো। শেষ করার আগে আবারও মনে করিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনি প্রেসিডেন্ট নির্বাচনে কিছু প্রার্থীকে অযোগ্য ঘোষণার সমালোচনা করায় এটি পর্যালোচনার ঘোষণা দিয়েছে দেশটির অভিভাবক কাউন্সিল। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের ৮০% মধ্যেই ভাইরাসটির ভারতীয় ধরন পাওয়া যাচ্ছে বলে এক গবেষণায় দাবি করা হচ্ছে। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন জেলা থেকে ৫০টি নমুনা সংগ্রহ করে এই ফলাফল পেয়েছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে ৭:৩০ আর ভারতে সন্ধ্যে ৭টায়। সে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে লন্ডন স্টুডিও থেকে আমি মোয়াজ্জেম হোসেন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।